বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবলের জোয়ার। জাতীয় ফুটবল দলে হামজা বইয়ে দিয়ে গেছেন সুবাতাস। এবার একটু বয়স ভিত্তিকে নজর দেওয়া যাক, কেমন আছে বাংলাদেশ ফুটবলের পাইপলাইন। সামনে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ, সেটার প্রস্তুতি বা কেমন নিচ্ছে বাংলাদেশ। 3 প্রবাসীর সংযুক্তি কতটা শক্তিশালী করবে দলকে, তাই তো আজকের বিষয়বস্তু অনূর্ধ্ব-19 দলে 3 প্রবাসী যুব সাফে কেমন করবে বাংলাদেশ। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাফুফের নির্বাহী সদস্য ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য মঞ্জুরুল করিম, আছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন অনূর্ধ্ব-19 ফুটবল দলের হেড কোচ গোলাম রাব্বানী ছোটন। স্বাগত আপনাদের তিনজনকেই আজকের অনুষ্ঠানে। শুরুতেই একটু আমি মঞ্জু ভাইয়ের কাছে যেতে চাই। আপনাদের আসলে ডেভেলপমেন্ট কমিটিতে আপনি আছেন, নির্বাহী কমিটিতেও আছেন, সব কিছু মিলে ফুটবলের বয়সভিত্তিক সাইডটা নিয়ে, ডেভেলপমেন্টটা নিয়ে আপনারা কী পরিকল্পনা করছেন বাফুফে থেকে? থ্যাংক ইউ আপনাকে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল সাহেব, উনি বয়সভিত্তিকের উপর খুব জোর দিয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাকে অনূর্ধ্ব আন্ডার-15 দলের আমাকে চেয়ারম্যান করা হয়েছে, যেটা সারা বাংলাদেশে এখন চলমান। বাট আমি আবার ডেভেলপমেন্ট কমিটিতেও আছি। অনূর্ধ্ব যে সাব যে খেলাটা হবে, সেখানে আমাদের আপনারা জানেন যে আমাদের টিম এখন এই মুহূর্তে, ছোটন ভাই উনি কোচ, এখন যশোর শামসুল হুদাম একাডেমিতে অবস্থান করতেছে এবং ওইখানে প্র্যাকটিস করতেছে। ওইখানে 2 সপ্তাহ প্র্যাকটিস করবে, তার 2 সপ্তাহ পরে ওরা চলে আসবে বিকেএসপিতে। আসার পরে এখানে আপনি জানেন এই খেলাটা হবে, আমি যদি টিটু ভাইকে বলি, যদি ভুল না করে থাকি, আর্টিফিশিয়াল টাফে খেলা হবে। ওখান থেকে 2টা ম্যাচ খেলবে বিকেএসপি আর্টিফিশিয়াল মাঠে। বিকেএসপির সাথে আমাদের সাথে মিটিং হয়েছে। ওই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে 2টা ম্যাচ খেলবে। 2টা ম্যাচ খেলার পরে তারপরে আমাদের টিম চলে যাবে, 6 তারিখেই চলে যাবে ইন্ডিয়াতে। সেখানে 9 তারিখে ফার্স্ট খেলা খেলা হবে সম্ভবত মালদ্বীপের সাথে খেলা হবে, এবং 11 তারিখ হবে ভুটানের সাথে। তো আপনি জানেন যে আমরা আমাদের ডেভেলপ কমিটির চেয়ারম্যান জাহিদি ভাই, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই সাথে প্রেসিডেন্ট সাহেবও আমাদের সার্বক্ষণিক খবর রাখছেন। আর আমরা যে বিদেশি প্লেয়ারদের কথা বলি, সেই জন্য কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সাহেব, উনিও সার্বক্ষণিক আমাদের কিছু হামজা আসার পরে আমাদের ফুটবলের যে ক্রেজটা হয়েছে, এখন বিদেশি প্লেয়াররা আরও খেলতে আগ্রহী প্রকাশ করতেছে। একটু আগে আমি টিটু ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এই ব্যাপারে, যে বিদেশি প্লেয়ার যারা আগে আগ্রহ ছিল না, তারা হামজা আসার পরে যে ফুটবলের যে ক্রেজটা বাংলাদেশে আছে, তারা এখন খুব খেলার জন্য, বাকি প্লেয়াররাও খেলতে খুব আগ্রহ প্রকাশ করছে। এটা নিয়ে বেসিক্যালি বিদেশি প্লেয়ারদেরকে আনার জন্য আমাদের ফাহাদ ভাই ভাইস প্রেসিডেন্ট, উনি খুব এটা নিয়ে কাজ করতেছেন। ওকে, আমরা জানতে পারলাম আপনার থেকে বিস্তারিত আপনাদের পরিকল্পনা সম্বন্ধে। টিটু ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করছেন, কোচিং করিয়েছেন, এখন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন বাফুফেতে। আপনার কি নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা ফুটবলের ডেভেলপমেন্টে, টেকনিক্যাল কোনো জায়গায়? আপনি কি বাফুর কাছে কোনো কিছু চেয়েছেন কিনা বা পেয়েছেন কিনা? না, মেনলি হচ্ছে যে আপনার টেকনিক্যাল ডিরেক্টরের কাজের পরিধি সেটা হচ্ছে মেনলি কোচ এডুকেশন, গ্রাসরুট ইয়ুথ ডেভেলপমেন্ট। অলরেডি আমি একটা প্ল্যান তৈরি করে যেটা আমরা শেয়ার করেছি প্রেসিডেন্টের সাথে, এবং প্রেসিডেন্টের কথা বলতে আসলে আমাদের প্রেসিডেন্ট অনেক প্রোঅ্যাক্টিভ। যেটা আমি বলবো যে আসলে অনেক সময় দেখা যায় আমরা যে জিনিসটা নিয়ে, একটা উদাহরণ আমি দিতে পারি, সেটা হলো যে সাফের 19 টিম খেলতে যাবে, সে অপোনেন্ট টিমগুলির কোচ কারা, এটার ব্যাপারে আমাকে একটা কোয়ারি চেয়েছে যে এরা কারা, এদের একটু বায়ো পাওয়া যায় কি না, এদের পূর্ববর্তী অভিজ্ঞতা কি। ওটা করতে গিয়ে আমি দেখলাম যে ইন্ডিয়ান কোচ, সে গত বছর আমি মেয়েদের টিম নিয়ে গিয়েছিলাম নেপালে আন্ডার-16, ওইখানে মেয়েদের আন্ডার-16 সেই কোচ ছিল ওই ভদ্রলোকই। তো এই জিনিসগুলো আসলে চিন্তা করা, তার মানে হচ্ছে যে গভীরভাবে চিন্তা করা যে উপর থেকে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কী কাজ হচ্ছে। তো আমাদের ডেভেলপমেন্টটা আসলে সাইমালটেনিয়াসলি হইতে হবে। সেটা হচ্ছে শুধু একটা নির্দিষ্ট কিছু নিয়ে আপনার টিপ অফ দ্য যদি কেক ধরেন বা টিপ অফ দ্য আইসবার্গ ধরেন, সেটা হচ্ছে ন্যাশনাল টিম, সিনিয়র ন্যাশনাল টিম, যেটাতে হামজার কারণে মঞ্জু ভাই বললেন যে আসলে একটা বিশাল একটা পরিবর্তন।
সেটা হলো যে প্রিমিয়ার লিগের প্লেয়ার তার লেভেলটা কি এবং সে কোন জায়গায় খেলে, এটাতে অন্যান্য প্লেয়াররা আকৃষ্ট হয়ে আসার চেষ্টা। এবং আমার গতবার আন্ডার-17 আরহাম একটা ছেলে ছিল অস্ট্রেলিয়ার, সে অলরেডি ন্যাশনাল টিমে ট্রায়াল দিতে চায়। তো আমি বললাম যে না, ইউ হ্যাভ টু ওয়েট আ বিট, এখনই সময় হয়নি। তো আমার কথা হচ্ছে যে আমরা ডেভেলপমেন্টের জন্য সাইমালটেনিয়াসলি আমাদের মেয়েদের ফুটবলও আছে, কোচ এডুকেশন আছে, আমরা কোর্স করে যাচ্ছি। তো সব কয়টা একই সাথে কাজ হওয়াটা খুব জরুরি। তো আমরা বলবো যে ডেভেলপমেন্ট কমিটি জাহিদুল ভাইয়ের নেতৃত্বে যেটা করছেন, মঞ্জু ভাইরা আছেন, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের পরে আমাদের প্লেয়ারগুলি পাইপলাইনে কারা আছে এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু চিহ্নিত করার ব্যাপার আসে। এবং অলওয়েজ সাফে যেমন বলবো যে আমি গত বছর আমরা খেলেছি আন্ডার-17, তো মোস্ট অফ দ্য প্লেয়ার্স আন্ডার-17 এবার 19 খেলবে এবং অন্যান্য দেশেরও তাই। তো মালদ্বীপ এবং ভুটান আমাদের গ্রুপে পড়েছে। আমি বলবো যে মালদ্বীপ অত বেশি চ্যালেঞ্জ নাও হতে পারে। আমি গতবারের খেলা মানে আমার সাথে খেলেছিল আমি যখন কোচ ছিলাম, তো হয়তো ভুটান কিন্তু আপনাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে। তো ওই জিনিসগুলি হচ্ছে যে আমাদের একই সাথে আগানো, এবং প্ল্যানটা হচ্ছে যে আপনার কি, সেটা হচ্ছে যে আমরা বলি 3Dর কথা বলি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে ডিজায়ার, আপনার মনের মধ্যে ইচ্ছাটা কি, তারপর হচ্ছে ডিরেকশন, যে একটা সেট করা একটা গোল যে ওইখানে যাব, তারপরে আসবে আপনার ডিটারমিনেশন, যে আমি ওইখানে পৌঁছাইতে হলে আমার সাকসেসফুল হওয়ার জন্য যা যা বাধা আছে, চ্যালেঞ্জেস আছে, এইগুলি অতিক্রম করা। এবং প্রতিনিয়ত আমাদের এটা করা উচিত, যেটা আমরা করার চেষ্টা করছি। নতুন যে কমিটি এসছে সবাই খুব সিরিয়াস। মঞ্জু ভাই বললেন অলরেডি আন্ডার-15 নিয়ে উনি কাজ করছেন, সামনে আন্ডার-17 হবে। তো এইভাবে এই প্রতিটা জিনিস যেন সাইমালটেনিয়াসলি আমরা আগাতে পারি, একসাথে কাজ করার, ওই লক্ষ্যটাই বেশি আমাদের। টিটু ভাই 3টা ডি এর কথা বলেছেন, এটা নিয়ে আপনার কাছে আরেকবার আসবো। আমি একটু ছোটন ভাইয়ের কাছে যেতে চাই। ছোটন ভাই আমাদের সাথে অনেকক্ষণ ধরে যুক্ত আছেন। ছোটন ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আসলে কেমন লাগছে, অনেকদিন পর বাফুফেতে ফিরেছেন, কোচিংয়ে ফিরেছেন বাফুফের হয়ে, এটা আসলে কেমন লাগছে একটু শুরুতে আমাদের যদি জানান। না, খুবই ভালো লাগছে। আমি আবার বাবুর সাথে কাজ করতেছি, এবং মাননীয় বাবুর প্রেসিডেন্ট তাবিদ আওয়াল এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট নাসের শাহরিয়ার জাহিদি স্যার আমাকে আবার ফিরে নিয়ে আসছে, এবং আমি এই জন্যে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ভালো লাগছে। ছোটন ভাই, আপনি আন্ডার-19 নিয়ে কাজ করছেন, যশোরের শামসুল হুদা একাডেমিতে আছেন, দলটাকে কেমন দেখছেন? এবং আপনার দলের 3টা বিদেশি আছে যেটা আপনারা একটা ট্রায়ালের মধ্যে দিয়ে নিয়েছেন, সেই বিদেশিদেরকে কেমন দেখছেন? আমরা এর আগেও দেখেছি আপনি মেয়েদের ফুটবলে যখন কাজ করেছেন, বিভিন্ন জায়গা থেকে ফুটবলার তুলে আনার কাজটা করেছেন। এইখানে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলের পাইপলাইন তৈরিতে আপনার আসলে ভূমিকাটা কি থাকবে? আপনি কিভাবে গোছাচ্ছেন আসলে দলটাকে? না, এখানে আপনার প্রথমেই আমাদের মাননীয় টেকনিক্যাল ডাইরেক্টর অলরেডি বলছেন যে আপনার গতবার যারা অনূর্ধ্ব-17-তে খেলেছেন ওইখানকার আপনার মোস্ট অফ দ্য প্লেয়ার এই টিমে আছেন, এবং আমরা বিসিএল, বিপিএল, বিকেএসপি থেকেই বাংলাদেশের যে বেস্ট প্লেয়ারগুলো ওইখান থেকে আমরা আমাদের এলিট একাডেমিরও খেলোয়াড় আছে, বেস্ট প্লেয়ারগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশা করতেছি একটা ভালো টিম হবে। এবং আপনি যে বললেন বিদেশি, এখানে আমি আসলে এটা বলবো না, আমি বলবো যে 35 জন বাংলাদেশি ভালো খেলোয়াড় আমরা প্রাথমিকভাবে বাছাই করেছি, এবং তাদের থেকেই 23 জনের একটা শক্তিশালী দল হবে। ছোটন ভাই, আপনার কাছে আবার আসবো। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যেতে চাই। মঞ্জু ভাই, ছোটন ভাই যেটা বললো যে 3 বিদেশি, তিনি 3 বিদেশি না বলে পুরো একটা দল, বাংলাদেশ দল বলতে চাচ্ছেন। একটু আগে, কিছুদিন আগে ফাহমিদুলকে নিয়ে বেশ আলোচনা হয়েছে হামদার সাথে। ফাহমিদুলকে কোচ বয়সের কারণে জাতীয় দলে বিবেচনা করেনি, 18 বছর বয়স বলা হয়েছে। অনূর্ধ্ব-19 কি আমরা তাকে বিবেচনা করতে পারতাম কিনা, বা বাফুফের আসলে পরিকল্পনাটা কি ফাহমিদুলকে নিয়ে? আমি আপনাকে বলি, আমরা অ্যাট ফার্স্ট আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল সাহেব, উনি কোচের উপরে এবং যারা দায়িত্বে থাকেন ওনাদের উপরে উনি কোনো কথা বলেন না। তাহলে যে আমাদের যে কোচরা আছে ওনারা কিন্তু ফ্রিডমভাবে কাজ করতে পারবে না। তো যেহেতু কোচ ওনাকে চয়েস করে নাই, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যকরী কমিটিতে এটা নিয়ে আমরা আলোচনাই করি নাই, কারণ এটা অ্যাবসলিউটলি কোচের ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ। আর আমরা সবসময় কোচদেরকে প্রায়োরিটি দিয়ে থাকি, ওনারা ভালো মন্দ বুঝবেন। তারপরে হয়তো প্রেসিডেন্ট হয়তো জিজ্ঞেস করতে পারেন কেন, যেহেতু ওকে নিয়ে, ফাহমিদুলকে নিয়ে একটু আন্দোলন হয়েছে, তখন উনি ওনার একটা মৌখিক ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, সেটা
আপ টু প্রেসিডেন্ট পর্যন্ত। তো আমরা আসলে খেলা যখন চলে আমরা কিন্তু টি-20 ন্যাশনাল টিমের কোচ ছিল, কার্যকরী কমিটির যারা নির্বাহী সদস্য থাকে তারা কিন্তু কখনো ড্রেসিং রুমে যায় না, প্লাস এবং মাঠে গিয়েও কিন্তু কোচকে কোনো ডিস্টার্ব করে এমন কিছু না, কিন্তু তাই ঠিক না। তো সো তার বয়স আছে, হ্যাঁ, আমি মনে করি কোনো প্লেয়ার যদি তাকে যদি না নেওয়া হয়, আমি মনে করি সে আরও স্পিড নিয়ে আরও ভালো করে সে কাম ব্যাক করবে, সেটাই আমি আশা করি। টিটু ভাইয়ের কাছে যেতে টিটু ভাই, আপনি যেটা বলছিলাম শুরুতে, আপনি অনেকদিন ধরে ফুটবলের সাথে কাজ করছেন, বাংলাদেশ ফুটবলে আমরা আপনাকে যতটুকু দেখেছি মাঠে যখন কাজ করতে যাই, আপনি টেকনিক্যাল সাইডগুলো নিয়ে খুব বেশি কাজ করেন, ফুটবলারদের মানসিক হেলথ বা হচ্ছে আপনি জামাল ভুঁইয়াকে আনার ব্যাপারেও আপনার একটা ভূমিকা ছিল বলে আমি জানতে পেরেছি। সেটা আপনারা এই যে 3জন ফুটবলার এখানে আছে, আপনারা ট্রায়াল নিয়েছিলেন, আপনি সেখানে ছিলেন, বিদেশি ফুটবলার, তাদের ব্যাপারে আসলে আপনার ক্রাইটেরিয়াটা কী ছিল? আপনাদের 4জন থেকে যে 3জনকে নিয়েছেন, কোন কোন ইয়েতে তাদেরকে আপনারা বিবেচনা করেছেন? ইন জেনারেল ক্রাইটেরিয়া থাকে হচ্ছে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং মেন্টাল অ্যাপ্রোচটা দেখি, তাদের মাঠের মধ্যে লিডারশিপ কোয়ালিটি কী আছে এগুলি দেখা হয়। বাট একটা জিনিস আমি স্পষ্ট বলতে চাই যে এটা হচ্ছে যে ইকুয়াল অপরচুনিটির ব্যাপার, এখানে কোনো আলাদা করে দেখার কিছু নাই। এবং ছোটন যে কথাটা বললো অ্যাবসলিউটলি রাইট, যে এই কোনো বিদেশি নেই কেউ, এটা হচ্ছে বাংলাদেশি প্লেয়ার্স, এবং ওরা সিলেটি ভাষায় কথা বলে অনেকে, মানে দে আর সো গুড ইন টার্মস অফ যে ওদের বাবা, যেমন আমি ফারাজ ছেলেটা যে পরে আসে, ওটা আমার হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা আমাদের এলাকারই একসাথে স্কুলে পড়েছি, ওর ছোট ভাইয়ের এলাকাতেই থাকে সান হোজেতে, তো তার বাবার সাথে আমার পরিচয় হলো ওই দিন। তো ওরা কি চায় মেইনলি হচ্ছে যে হামজা ফ্যাক্টরটা তো একটা বিশাল ফোকাস সবার জন্য, তো ওরা চায় যে ন্যাশনাল টিমে খেতে যায়। এরকম এমন প্লেয়ারও আছে আমেরিকায় যে দে আর সো গুড, বাট তারা দে আর ট্রাইং টু প্লে ফর দ্য ইউএসএ ন্যাশনাল টিম। সো ইউএসএ হলে হয়তো বাংলাদেশ থেকে খেলবে না ওরা, বাট ওরা যদি যেমন হামজারও সেটা 21-এ ইংল্যান্ড টিমে ছিল, তো আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আমরা সবসময় ওয়েলকাম জানাই, এবং যেটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো যে জুনে যেটা আমরা করতে যাচ্ছি, এবং এখানে ফাহাদ ভাই মানে অসম্ভব ইনিশিয়েটিভ নিয়েছে, এবং ওনার সোর্স এবং আমাদের কাছে যারা অন্যান্যরা আসে বিভিন্ন সোর্স থেকে আমরা সবসময় ওয়েলকাম জানাই। যে বাট একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশের প্লেয়ারের ট্যালেন্টটাও আমরা ইগনোর করি না, আমাদের দেশের প্লেয়াররা যদি মানে এই কম্পিটিশনের মধ্যে আমরা বেস্ট বের করতে চাই, কারণ বিদেশি প্লেয়ারগুলোর মধ্যে যেটা থাকে টেকনিক্যালি তারা ভালো হয়, কারণ টেকনিক্যাল সাইডটা নিয়ে বেশি একাডেমিগুলি ওয়েল অর্গানাইজ বা স্ট্রাকচার্ড একাডেমিতে কাজ করার কারণে হয়তো টেকনিক্যালি ভালো থাকে। বাট আমি বলবো যে বিদেশি যাদের আমরা দেখেছি, আমরা এই ক্রাইটেরিয়াগুলি এগুলি দেখেছি, আর লিডারশিপ কোয়ালিটি এবং মাঠের মধ্যে দেখা যায় সাপোর্টিভ যে কথা হচ্ছে, এখানে পাস দাও, টিমের একটা কমিউনিকেশন, টিমের মধ্যে যে নিজেকে ইন্টিগ্রেট করা, এই জিনিসগুলো আমরা বেশি গুরুত্ব দিই। সাইফুল ভাই, টিটু ভাইয়ের কাছ থেকে আমরা একটা স্পষ্ট বার্তা পেয়েছি, সেটা হচ্ছে এখানে দেশি প্রবাসী বলে খুব আলাদা করার কিছু নেই। একটা বিতর্ক লম্বা সময় ধরে চলে আসছিল, সেই বিষয়টা মনে হয় কিছুটা হলেও বাংলাদেশে যারা ফুটবল সমর্থক আছেন, দর্শক আছেন, তারা কিছুটা হলেও ক্লিয়ার হতে পেরেছেন। আরেকটা বিষয় আপনার কাছে, মানে এখানে আমি একটু যোগ করে দিই, সেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল রাইট এভরি সিটিজেন অফ বাংলাদেশ, যে বাংলাদেশের সমস্ত নাগরিককে তাদের স্বাধীনভাবে মত দেওয়ার প্রকাশের স্বাধীনতা আছে। তো এখানে হচ্ছে যে আপনার এইটাই তো আমাদের জন্য চ্যালেঞ্জ। আপনি কোথায় কাজ করছেন? সর্বোচ্চ সংস্থা বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং ন্যাশনাল টিম। সো ন্যাশনাল টিমে যদি আমরা আন্ডার-19-এর কথা বলি, সো আন্ডার-19-এর বয়সী কত কোটি আছে এখানে মানুষ বাংলাদেশে, তাদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এরা। তো আমরা যখন ফেডারেশনে কাজ করি, আমরা কিন্তু পুরো দেশের চোখ আমাদের দিকে থাকবে, এবং তারা আমাদের উঠতে বসে সব কিছুতে চেক অ্যান্ড ব্যালেন্স করবে, এবং এই অ্যাকাউন্টেবিলিটিটা খুব দরকার হয়। অ্যাকাউন্টেবিলিটি থাকলে আপনার ক্রেডিবিলিটি আসবে। তো ওই জিনিসগুলো আমাদের সতর্ক থাকা উচিত, এবং আমরা ওইভাবেই করি। অনেকে ভাবে হয়তো এখানে হচ্ছে স্বজনপ্রীতি থাকতে পারে না, এটা করার কোনো সুযোগ নেই, কারণ এটা পুরো দেশ আপনার দিকে তাকায় আছে, এবং দেশের সাথে আপনি কোনোভাবেই কোনো দিক দিয়েই অন্য কোনো চিন্তায় আসবে না, এবং সেটা করলে হয়তো বা নিজেই সাফার হবে না একটা সময়, কারণ আমরা জানি যে প্রকৃতি একটা সময় নিজের ইয়াটা ফিরিয়ে দেয়। আমরা ছোটন ভাইয়ের কাছে আরেকবার একটু যেতে চাই। ছোটন ভাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যশোরে আসলে ক্যাম্প করাচ্ছেন, ঢাকার বাইরে গিয়ে আমরা সাধারণত এরকম ক্যাম্প দেখি না। যশোরের শামসুল হুদা একাডেমিতে ক্যাম্প করাচ্ছেন, সেখানের পরিবেশটা কেমন বলবেন, বা এটা আমাদেরকে কতটা আসলে হেল্প করবে এই দলটাকে? না, এটা আপনার যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি আপনার আমি মনে করি যে একটা ট্রেনিং এর জন্য উপযুক্ত একটা পরিবেশ।
এখানে আপনার হলো খেলোয়াড়দের থাকা নিরিবিলি জায়গা এবং মাঠ সব কিছুই আপনার হলো একটা কন্ডিশনিং ক্যাম্প করার জন্য, ফোকাস করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য বেস্ট একটা জায়গা। যেহেতু আমরা ঢাকায় সবসময় থাকি, ঢাকা হলো ব্যস্ততম নগরী, আমরা রাস্তায় বেরিয়ে মাঠে যাওয়ার জন্য আমরা ট্রাফিক প্রত্যেকটা সময় আমরা যুদ্ধ করে থাকি। সব কিছু মিলাই ওইখানে আমাদের একটা ব্যস্ত নগরীর যে আপনার চাপ, সেটার থেকে আমি মনে করি যে অনেকটাই আমরা এখানে নিরিবিলি আছে। এবং খেলোয়াড়রা আপনার তাদের যে ট্রেনিংয়ের পরে তার রেস্ট, তারপরে থাকা খাওয়া সব কিছু মিলাই আমি মনে করি যে এটা একটা খুবই উপযুক্ত জায়গা একটা টিমের প্রিপারেশনের জন্য। আপনারা তো পরবর্তীতে টার্ফেও নিশ্চয়ই অনুশীলন করবেন? যে আমরা এখানে 29 তারিখ পর্যন্ত থাকবো, 29 তারিখের পর আমরা 7 দিন ঢাকা বিকেএসপিতে চলে যাব। আমরা বিরতিতে যাবো, তার আগে মঞ্জু ভাইয়ের কাছে একটু ছোট করে জানতে যাবো, এই যে শামসুল হুদা একাডেমিতে প্র্যাকটিসের কথা বলছে, বাফুফেরও তো একটা একাডেমি আছে, এলিট একাডেমি, সেটার কার্যক্রমটা আসলে কিভাবে চলছে বা আপনারা সেটা ডেভেলপমেন্টের আন্ডারে সেই নিয়ে কেমন কাজ চলছে? হ্যাঁ, আমরা নতুন কমিটি আসার পরে আমাদের যে ডেভেলপমেন্ট কমিটি আছে, আমরা এইটা কাজ খুব রিসেন্টলি আরও বেশি আমরা তড়িৎ গতিতে করবো। এইভাবে করব যে আমাদের সামনে কিন্তু এখন বললাম আন্ডার 15 আমাদের চলমান আছে, আর আন্ডার 17 শুরু হয়ে যাবে আগামী মাসে। তো আমরা 15 এবং 17 থেকে প্লেয়ার নিয়ে এই এলিট একাডেমির প্লেয়ারদেরকে, ভালো প্লেয়ারদেরকে আমরা প্রত্যেকটা খেলায় আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছি এবং ভালো খেলোয়াড় আমরা কালেকশন করতেছি। পরে আমরা 100 জন প্লেয়ার থেকে আমরা প্লেয়ার বাছাই করে আমরা এলিট একাডেমিতে দিয়ে দিব। অলরেডি আমার সাথে আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেবের সাথে কথা হয়েছে, উনি বলেছে এইগুলিকে, এই প্লেয়ারদেরকে আমরা নার্সিং করে আমরা সিলেট একটা একাডেমি আছে, আমরা ওদিকে আমরা পাঠাবো এবং পাঠায়া তারপরে পরবর্তীতে আমরা আবার ঢাকায় এনে তাদেরকে আমরা পুরোপুরি কমলাপুর স্টেডিয়ামে আমরা নার্সিং করব। এই বিষয়টা নিয়ে আমি বিরতির পর আপনার সাথে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই। সময় হচ্ছে একটা বিরতির, খেলার আড্ডায় নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন সবাই। আপনারা দেখছেন খেলার আড্ডা। অতিথি হিসেবে আছেন বাফুফের নির্বাহী সদস্য ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য মঞ্জুরুল করিম, আছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, আর আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অনূর্ধ্ব 19 ফুটবল দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। টিটু ভাই, আপনার কাছে শুরুতে যেতে চাই আবার বিরতির পরে। আপনারা যে কথা বলছেন, ডেভেলপমেন্টের কথা বলছেন, সেইখানে তো প্লেয়ারদের পাশাপাশি কোচদেরও একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা আছে। কারা কোচিং করাচ্ছেন, কাদের অধীনে ফুটবলাররা বেড়ে উঠছে, সেই জায়গাটা নিয়ে আপনারা কীভাবে কাজ করছেন? মেন হচ্ছে যে আসলে কোচিংয়ে এখন তো অনেকে আসতে চায়। ইভেন আমরা লাস্ট লাইসেন্স কিছুদিন আগে শেষ হলো, ওখানে জামাল ভুঁইয়াও করেছে, মামুনুল, জাহেদ পারভেজ চৌধুরী, ওয়ালি ফয়সাল, সব নাম করা প্লেয়ার অতীতের। তো আমি যে 3Dর কথা বললাম, এটা প্লেয়ারদের জন্য খাটবে, অফিসিয়ালদের জন্য খাটবে এবং কোচদের জন্য এটা খাটবে। এই জন্য যে কোচিংটা আসলে হচ্ছে যে আপনার মানে আপনাকে মানুষকে অ্যাট্রাক্ট করার ইয়েটার জন্য আপনাকে নিজেকে ওইভাবে তৈরি করা, আপনার কথা মানুষ কেন শুনবে, আপনি নিজেকে এমন কিছু আকর্ষণীয় করে গড়ে তোলাটা, সেটা যাতে অন্যরা আপনার প্রতি আকৃষ্ট হয়। অন্যরা আকৃষ্ট হলে কিন্তু আপনি তাদের কথা শোনাতে পারবেন, কথা শুনিয়ে আপনি ওদের ম্যানেজ করতে পারবেন, ম্যানেজ করলে আপনি ওদের লিড করতে পারবেন। কারণ ম্যানেজ করার পর আপনি যখন সামনে বলবেন যে আমি এখানে যেতে চাই, দে উইল ফলো ইউ। তো তারপরে হচ্ছে যে আমি বলবো যে কোচিংয়ের যে খুঁটিনাটি, ট্রেনিং ড্রিল, ট্রেনিং সেশন কীভাবে সাজাইতে হয়, ফিজিক্যাল সাইডে কী কাজ করতে হয়, এগুলি আর কি অল ডিটেলস। তো আমাদের দেশে যেটা হচ্ছে যে অনেক আগ্রহী আছে যে কোচিংয়ে ভালো করার জন্য, এবং আমি সবসময় এটাই বলি, তোমাদের যে ন্যাশনাল টিমে তোমাদের কোচ হওয়া, যে আমি বাংলাদেশের সেরা কোচ হব, বাংলাদেশের সেরা কোচ যারা আছে তাদেরকেও ছাড়াই যাব। তো ওই টার্গেটটাই রাখা এবং ওই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের প্রেসিডেন্ট, বললাম তো এর আগেও, যে উনি এইসব ব্যাপারে এত বেশি প্রোঅ্যাক্টিভ যে আমি চিন্তা করিনি, হয়তো উনি চিন্তা করে ফেলছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। এবং এখানে উনি জোর করে বলেছে যে কোচিং কোর্সের সংখ্যা আরও বাড়ান, আমরা চাই যে এবল কোচ এবং মেয়েদের কোচিং। আমি ওনার কথার পরে আমি 2টা মেন্টরশিপ প্রোগ্রাম চালাচ্ছি, 2টা ব্যাচ, একটা বি লাইসেন্সধারী মেয়েদের ফিমেল কোচ, আরেকটা হচ্ছে সি লাইসেন্সধারী। তো ওদের অলরেডি আমরা একটা 7 নম্বর সেশন, কালকে পরশুদিন 6 নম্বর সেশন। তো ওই কাজগুলি আমরা করে যাচ্ছি কোচিংয়ে। কারণ আপনি যদি ফিমেল কোচেস আর অ্যাভেলেবল এবং দে আর ইন ভেরি গুড কোয়ালিটি,
কারণ আমরা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি দেখব বেশি। তখন আমার কিন্তু ওই যে দেখা যাবে আমরা সবসময় বিদেশিদের উপর নির্ভর করতে হয় বিভিন্ন ক্ষেত্রে, এবং মেয়েদের কোচ মেয়েরা হলে অনেক ভালো অনেক ব্যাপারে। তো এই জিনিসগুলি আসলে আমরা করে যাচ্ছি, এবং হোপফুলি আমরা একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য ওই ধরনের কোচ তৈরি করতে পারবো যারা নাকি দে হ্যাভ দেয়ার ওন অ্যাবিলিটিস টু হেল্প বাংলাদেশি প্লেয়ার্স টু ইমপ্রুভ। এখানে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, মানসিক জিনিস কাজ করে। আমরা অনেক সময় শুনতে পাই যে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে মানসিক যে সামর্থ্যটা সেটার কমতি দেখা যায়, ফুটবলার কোচদের মানসিক সামর্থ্য, সেই জায়গায় কি কোনো গ্রুমিংয়ের কাজ করানো হয় কিনা, আলাদা করে কোনো মনস্তাত্ত্বিকবিদ ওদেরকে দিয়ে আলাদাভাবে কোনো কাজ? প্লেয়ারদের ক্ষেত্রে তো অবশ্যই মেন্টাল স্কিল ট্রেনিং, এমএসটি বলি আমরা, ওই জিনিসটা হচ্ছে যে আপনার ইন্টারপার্সোনাল দুইটা জিনিস আছে, এবং আমরা কীভাবে মোটিভেট করব এবং স্ট্রেস ফ্রি করব এই জিনিসটা হচ্ছে কোচদের দায়িত্ব। আর কোচদের ক্ষেত্রে হচ্ছে নিজেকে ওইভাবে তৈরি করা যে আমি নিজের অ্যাবিলিটি এবং কনফিডেন্স লেভেল এমনভাবে নিব যে আমি তো রোল মডেল প্লেয়ারদের সামনে। যদি খুব হস্টাইল পরিবেশে অনেক যেটা আসবে, আপনারা ধরেন বিদেশে খেলতে গেলেন, যেগুলো আমার কন্ট্রোলে নাই, অপোনেন্ট টিম, রেফারি, দর্শক, মাঠ, আবহাওয়া, এগুলো কিন্তু আমাদের কন্ট্রোলে না। বাট আমাদের কন্ট্রোলে কি আছে? আমাদের প্ল্যান, আমরা কীভাবে খেলি, ওগুলিকে কিভাবে প্লেয়ারদের বোঝানো যে তোমার এগুলি শুধু করো, তোমার অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তো আমরা আমাদের দেশে কোচদের যেটা হচ্ছে অলরেডি আমাদের বুঝতে হবে যে আমি কাম থাকবো ইন ডায়ার সিচুয়েশন, কিংবা যখন অ্যাডভার্স সিচুয়েশন তৈরি হয় তখন আমার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ লিডার কাম থাকা, শো ডিরেকশন টু দ্য প্লেয়ার্স, ইটস অল রাইট। যে কোনো সেটব্যাক আপনাকে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারে দেখা গিয়েছে যে উই ফেল ভেরি বিগ, বাট ওই বিগ ফেলিয়ারের কারণে দেখা যায় যে আপনার সাকসেস আসে, কারণ হচ্ছে আপনি সবচেয়ে বেশি শিখবেন হচ্ছে ফেলিওর থেকে। তো এই জন্য আমরা কিন্তু ওইভাবেই তৈরি করার চেষ্টা করছি যে প্লেয়ারদের মেন্টালিটি, এবং আপনি এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় টাচ করেছেন যে মেন্টালিটিটা আসলে একটা বিশাল ব্যাপার, মেন্টাল অ্যাপ্রোচটা। তো কোচদের এবং প্লেয়ারদের সাইমালটেনিয়াসলি আমি যেমন কোচদের নিয়ে কাজ করছি, সো দ্যাট তারা টিচ দিস বিউটিফুল গেম বিউটিফুলি টু দ্য প্লেয়ার্স। তো এই জন্য ওই জিনিসটার একটা ধারাবাহিকতা থাকবে। গেম ডেভেলপমেন্টের জন্য আপনারা সমসাময়িকভাবে কাজ করছেন। অনূর্ধ্ব 15 ফুটবলের একটা কথা বলছিলেন, সেটা আসলে কতটুকু আপনারা কিভাবে শুরু করেছেন দেশব্যাপী, সেটা কতটা আসলে বাংলাদেশের ফুটবলকে ভবিষ্যতে হেল্প করবে? আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানটা বাফুফেতে হয়েছে, যেটা লোগো উন্মোচন জাঁকজমকভাবে হয়েছে, এবং সেই জাঁকজমক ভাবকে ধারাবাহিকতা রেখেই আমরা কিন্তু এখন কক্সবাজার খেলা চলতেছে, এখন রাজবাড়ী চলতেছে, কুমিল্লা জোনেও খেলা হয়েছে, তারপরে সিলেট জোনেও খুব খেলা হয়েছে, এখন এই কক্সবাজারও চলতেছে। তো আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু ভালো ভালো প্লেয়ার পাচ্ছি, এবং প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা ভালো প্লেয়ার, 4 জন, একটা টিমের 2 জন 3 জন 4 জন করে প্লেয়ার নিয়ে অলরেডি আমাদের কালেকশন হয়ে গেছে। তবে আমি বলবো একটা কথা, যেটা আমরা বাইরের কান্ট্রিতে দেখে থাকি, আন্ডার 15 ঠিক আছে, বাট আমাদেরকে আরও নিচে যেতে হবে। কি বলেন টিটু ভাই? হ্যাঁ, কোথায় যাবেন আপনি? যেটা আমি গিয়েছিলাম আন্ডার 12। ওকে, হ্যাঁ, আন্ডার 12-এ গিয়ে আমি 5-এর মতো এরকম আমার 5-6 জন প্লেয়ার এখন ন্যাশনাল টিমে রানিং করতেছে। ওদেরকে 12 বছর বয়সে আমি 2টা টিম নিয়ে 12 এবং 14 নিয়ে আমি মালয়েশিয়ায় আমি মক সুপার কাপে আমি খেলেছি, ওইখানে চ্যাম্পিয়ন হয়েছি এবং প্রধানমন্ত্রীর সম্বর্ধনা পেয়েছি। প্লাস ওই প্লেয়ারগুলি কিন্তু এখন কিন্তু বাংলাদেশ টিমে ডমিনেট করতেছে। তো সো আমি অলরেডি আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিজুল সাহেবের সাথে কথা বলেছি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা আরও নিচে চলে যাব। আপনি দেখবেন প্রত্যেকটা, আমি অনেক কান্ট্রিতে গিয়েছি, অস্ট্রেলিয়া গিয়েছি, লন্ডন গেছি, দেখেছি প্রত্যেকটা ক্লাবের কিন্তু 10-12 কিন্তু টিম আছে, ছোট ছোট বাচ্চাদেরকে ছোটোকাল থেকেই ট্রেন আপ করা হয়। তো সো আমাদেরকে কিন্তু আরও নিচে যেতে হবে, নিচে থেকেই ওদেরকে শুরু করতে হবে। তো সো আমি বেশ আশাবাদী, আমরা আশা করি সামনে আমাদের যে টিম আছে, আমাদের যে একজুটি বডি আছে, হ্যাঁ, তারা কিন্তু সবাই কিন্তু টু সিরিয়াস এবং ম্যাক্সিমামই নতুন। আমরা সবাই কাজ করতে পছন্দ করি এবং সারা দেশে আমরা ফুটবলকে মাঠে রাখতে চাচ্ছি। তবে আমি আপনার কাছে একটা প্রশ্ন আশা করেছিলাম, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আজকে আমাদের এজেন্ডাতে রেখেছিলেন আন্ডার 19, আমাদের রেজাল্টটা কী হবে?
জি in আসবো, future- আমি সেটা নিয়ে অবশ্যই আসবো, আমাদের হাতে প্রচুর সময় আছে। আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে অবশ্যই আসবো। আমি একটু ছোটন ভাইকে বিদায় দিতে চাই, যেহেতু সারাদিন কোচিং করিয়েছেন। ছোটন ভাই, আসলে লম্বা একটা ইউনিট নিয়ে কাজ করছেন আপনি, 35 জনের মতো ইউনিট নিয়ে কাজ করছেন, সেখান থেকে 23 জন আসবে এবং সেখানে 2 সপ্তাহ লম্বা একটা ট্রেনিং করছেন। এই যে আমাদের সাফ অনূর্ধ্ব 19-এর কিন্তু এখনো সময় আছে, সেই সময়ের আগে এতদিন লম্বা সময় পাওয়াটা আপনাকে কতটা হেল্প করবে, আর আপনি কতটা আশাবাদী টুর্নামেন্ট নিয়ে? আশাবাদী তো অবশ্যই। ভালো দিক হলো আমাদের যে খেলোয়াড়রা আপনার 35 জনে আসছে, তারা আপনার বিপিএল, পিসিএল এবং বিকেএসপি প্লেয়ার আছে, তারা সবাই আপনার ট্রেনিং এর মধ্যেই ছিল। এটা আমাদের জন্য ভালো দিক। আর আমরা যে সময়টা আপনার পাবো, সামনে হয়তো আর 20 দিনের মতো সময় পাবো, তো আমরা যশোর এবং বিকেএসপিতে নিরবিচ্ছিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমি আশা করি যে একটা শক্তিশালী দলই হবে এবং দেশবাসীর প্রত্যাশা ছেলেরা পূরণ করতে পারে। ছোট ভাই, আপনাকে একদম বিদায় জানিয়ে দেবো। আমি তার আগে একটু বলবেন যে আসলে প্রতিপক্ষ যে দুই দল আছে, সেই দুই দলের থেকে বাংলাদেশ কি শক্তিমত্তায় কিছুটা এগিয়ে আছে কিনা? না, বাংলাদেশ তো আপনার আমি অবশ্যই বলবো যে একটু আগে আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব বলে গেছেন যে আমরা কিন্তু আন্ডার-17 গত 2টা টুর্নামেন্ট হয়েছে, 2টায় আমরা রানার্স আপ হয়েছি। সেই দলের বেশিরভাগ খেলোয়াড়ই আছে এবং আরো বেশ কিছু ভালো প্লেয়ারও আমাদের সাথে যোগ হয়েছে। আশা করি যে আমরা সবসময় যেটা আমাদের প্রত্যাশা থাকে যে আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা যাব। সাফ অনূর্ধ্ব বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে। ছোটন ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মঞ্জু ভাইয়ের সাথে আলোচনাটা চালিয়ে যেতে চাই। মঞ্জু ভাই যেটা বলছিলেন যে কেমন করবে বাংলাদেশ, আপনাদের আসলে বাফুফের প্রত্যাশাটা কি? কোচের কাছে, এখানে টেকনিক্যাল ডিরেক্টর আছেন, সবকিছু আমরা কোচ এবং টেকনিক্যাল ডাইরেক্টর ওনাদেরকে কিন্তু আমরা পুরোদমে সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং যা যা সহযোগিতা আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কার্যক্রম আমরা যারা আছি, বোর্ডে আছি, আমরা পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো আমরা আমাদের এই টিমটা আমরা দেখেছি। আমার কাছে অ্যাজ এ প্লেয়ার হিসাবে, অ্যাজ এ বোর্ড মেম্বার হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে ছোটন ভাইয়ের কোচের মনে হয় প্লেয়ার সিলেকশন করাটা ওনার জন্য একটু কষ্ট হবে, বিকজ এখানে অনেক ভালো বিপিএলের প্লেয়ার আছে, উনি বলল, তারপরে বিকেএসপির প্লেয়ার আছে, এলিট একাডেমির প্লেয়ার আছে, হ্যাঁ, এবং বিদেশি ফুটবলাররা আছে। তো আমি মনে করি, আমি খুব আশাবাদী, আমি আশা নিয়ে থাকতে পছন্দ করি এবং স্বপ্ন দেখতেও আমি পছন্দ করি। যেহেতু এখন একটা ফুটবলের সবার প্রতি সবার একটা জিদ আছে, হ্যাঁ, যে এখানে যদি আমি আন্ডার-19 যদি ভালো খেলতে পারে, আমি মনে করি যে অবভিয়াসলি সে ন্যাশনাল টিমে সে তাকে নক করবে। হ্যাঁ, তাই হয়ে থাকে। টিটুবেরা যখন খেলছে, হ্যাঁ, তখন কিন্তু ওনারা কিন্তু এই আন্ডার-19 শেরেবাংলা কাপ এই বয়সে খেলেই কিন্তু ওনারা অল্প বয়সে ন্যাশনাল টিমে ওনারা ঢুকে গিয়েছেন। তো আমি আশাবাদী যে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমাদের বাংলাদেশ টিম যে গত বছর যে আন্ডার-17 রানার আপ হয়েছে, সেই প্লেয়ারগুলি এখন আপনার 19-এর ট্রায়ালে আছে এবং ওরা বিপিএলও খেলতেছে। তো আমি আশাবাদী যে আমাদের ফার্স্ট ম্যাচ মালদ্বীপ এবং ভুটান, আমি খুবই আলহামদুলিল্লাহ আমি খুবই আশাবাদী যে টিম আমাদের ফাইনালে যাবে এবং আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে এবং দেশবাসীকে একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরা সেই কামনাই করব। বাংলাদেশ দলের প্রতি শুভকামনা অবশ্যই থাকবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। সময় হয়েছে একটা বিরতির। খেলার ডাইরেক্টর নিচ্ছি বিরতি, সাথে থাকুন। স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন মঞ্জুরুল করিম এবং সাইফুল বারী টিটু। টিটু ভাই, আপনার কাছে যেতে চাই, জুনে আপনাদের একটা পরিকল্পনা আছে, আরও বেশ কিছু বিদেশি প্লেয়ারকে আপনারা ট্রায়ালের জন্য ডেকেছেন। সেই প্রক্রিয়াটাকে, এই প্লেয়ারদেরকে আসলে প্রায় 40 ঊর্ধ্ব ফুটবলার হবে সম্ভবত, আমি যদি ভুল না করি, ফাহাদ করিম বেগম এরকম একটা ইন্টারভিউতে বলেছিলেন। সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে দিয়ে কীভাবে গেছেন, মানে কোন কোন ফুটবলারদেরকে, এই কয়জনকে আবেদন করেছেন নাকি আরও বেশি ছিল, আপনারা কম বেশি করেছেন? মানে এটা ছিল আসলে ওপেন, এবং যেটা ফাহাদ ভাইয়ের সোর্স সেই বলেছিল আর কি যে 30 জনের মতো সে আয়োজন করবে। এটা বিভিন্ন বয়সের, বাট ম্যাক্সিমাম হচ্ছে বয়সটা আমরা দেখছি যে আন্ডার-23 জন্য উপযোগী এরকম কিছু কিনা। আর যদি কমও হয় ওটা দেখা হবে, বেশি ডিফারেন্স হলে আসলে মুশকিল হবে দেখা। বাট কী হবে ওই 3 দিন কী প্ল্যান অলরেডি আমরা করে রেখেছি। তো এখন হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে আবারও বলতে হয়, সেটা হচ্ছে যে যেহেতু হামজার মতো প্লেয়ার খেলছে, এটাতে আগ্রহী সবাই খুব বেশি। এবং এখানে
আমাদের আগ্রহ হচ্ছে তাদের আগ্রহ খুব বেশি। আচ্ছা, হ্যাঁ, তারাই ইনিশিয়েটিভ নিচ্ছে, আমরা আসতে চাই, আমরা ট্রায়াল দিতে চাই ন্যাশনাল টিমের জন্য। তো এটা আমাদের জন্য খুব প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে যে তাদের মন মতো হয়তো ফ্যাসিলিটি অনেক সময় আমরা দিতে পারবো না, আমাদের যতটুকু সম্ভব দিব, বাট এটা তারা ওভারকাম করছে অলরেডি ইন মাইন্ডসেটে যে না, ওখানে গিয়ে আমার কষ্ট করতে হবে। এবং ইট উইল বি নট ইজি, বিকজ জুন মাসে যে গরমটা থাকবে এবং এটা বোধহয় 28, 29, 30 এই 3 দিন হবে। সো এটা চ্যালেঞ্জ হবে তাদের জন্য, বাট তারা ওই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আমার ধারণা। এবং আমাদের দেখতে হবে যে এটা একটা কনসিডারেশনে রাখতে হবে গরমটা, কারণ হচ্ছে যে গরম হচ্ছে যে আপনার আমাদের দেশের গরমের চেয়ে বেশি সমস্যা হচ্ছে হিউমিডিটি, যেতে আপনার একদম ড্রেন করে নিয়ে যায়। সো হিউমিডিটি যেমন মিডল ইস্টে হিউমিডিটি কম, ওইখানে আপনার লাস্ট করতে পারে যে প্লেয়াররা যতক্ষণ পর্যন্ত, এখানে অতটা লাস্ট করা যায় না। ওইটা আমাদের মাথায় রাখতে হবে যে এই প্লেয়ারদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। তো আমরা ওইভাবে চিন্তা করে দেখতে হবে আর কি প্লেয়ারদের। এবং আমরা চাই যে দেশের বিখ্যাত কোচরা যারা প্লেয়ার সিলেকশনে আমরা চাই যে থাকবে, যে প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে। তার মানে আপনারা বেশিরভাগ অংশটাই যতটুকু আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম, বয়সভিত্তিকের চিন্তা করে বা পাইপলাইন তৈরির যে জায়গাটা পরবর্তীতে জাতীয় দলকে সার্ভিস দিতে পারে, ওই চিন্তা করেই কি বেশিরভাগ ফুটবলারকে আপনারা ট্রায়াল নিচ্ছেন? আমরা যেটা বলি আসলে, যেমন আরহামের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, আরহাম কিন্তু 23-র জন্য আসবে এবং এই ট্রায়ালে ওকে ডাকছি না যেহেতু ওকে আমরা জানি। সো 23-র খেলা সেপ্টেম্বরে, তার আগে সে দিবে। বাট একটা জিনিস আমি সবসময় ওদের গার্জেনদের বুঝাই যে সব কিছুর একটা বয়স আছে, এবং আমাদের বিপিএল এর প্লেয়াররা যেখানে খেলবে 23-তে বিপিএল এর ম্যাক্সিমাম প্লেয়ার খেলবে। সো এটা ইজি হবে না ওইখানে চান্স পাওয়াটা, এবং ওইটাই আমরা চাই যে এমন কোনো প্লেয়ার আসুক যে ওদেরকে পিছনে ফেলে আসতে পারে টিমে। ওইটা কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতা করে আসুক, রাইট। তো ওইটা হচ্ছে যে আমাদের টার্গেট। এবং একটা জিনিস পরিষ্কার, সেটা হলো যে আপনি দেশের জন্য খেলবেন, এটার জন্য আপনি শুধু হামজা এখানে হয়েছে এটাই না, আপনি যেন বাংলাদেশ আপনাকে কি দিয়েছে, আপনার পরিবারকে থাকতে দিয়েছে, আপনার পূর্বপুরুষ এখানে বাংলাদেশ একটা দেশের পরিচয় দিয়েছে। কেন রোহিঙ্গাদের দেখলাম ওদের তো দেশ নাই কোনো, তাই না? তো আমি প্লেয়ারদের সবসময় বলি আমরা দেশের হয়ে কেন খেলি, বিকজ দেশ আপনাদের থাকতে দিয়েছে এখানে, এইটার জন্যই আমাদের খেলা উচিত, আর কোনো রিজন দরকার নেই। তো এই জন্য বিদেশে যারা থাকে ওরাও তো তাদের ফ্যামিলি এখান থেকেই সবাই গিয়েছে, তো ওই জিনিসটা তাদের মধ্যে আসতেছে এবং ওই জিনিসটা আমরা প্রমোট করার চেষ্টা করি। বিশেষ করে আমি যখনই ওদের সাথে কথা বলি এই জিনিসগুলি উস্কে দেই যে হোয়াই ইউ আর প্লেয়িং ফর বাংলাদেশ, কেন খেলবা। তো ওই জিনিসটা যে এখানে যে প্লেয়ার 3টে আসছে যথেষ্ট সিরিয়াস, এবং প্রথম দিন থেকে মানে হয়তো দেখা গেছে যে খাওয়া দাওয়া ভালো মতো যাচ্ছে না, এই জন্য অ্যাসিডিটি হচ্ছে, এই জিনিসগুলি সে ওষুধ সব নিয়ে একদম ফুল প্রিপেয়ার। তো আমরা চাই ওই মাইন্ডসেট, ওই ধরনের প্লেয়ার চাই, কারণ এখানে হচ্ছে সিরিয়াস টাইম ফর সিরিয়াস পিপল টু শো সিরিয়াস কনসেন্ট্রেশন, সিরিয়াস এফোর্ট, ওইটাই আমাদের টার্গেট। মঞ্জু ভাই, আপনাদের জন্য কি কাজটা একটু কঠিন হয়ে গেল কিনা? কঠিন হয়ে গেল কিনা এই অর্থে বলছি, আপনাদের একটা এলিট একাডেমি আছে, বাংলাদেশের পাইপলাইনের কাজটা কিন্তু এলিট একাডেমি করে আসছিল বয়সভিত্তিক ফুটবলারদেরকে সেখানে রেখে। এই যে বিদেশি ফুটবলার আছে, বাংলাদেশের যারা দেশি ফুটবলার, যদিও আমি দেশি বিদেশি ভাগ করতে চাচ্ছি না, উদাহরণের জন্য বলতে হচ্ছে, এলিট একাডেমির এই ফুটবলারদের চ্যালেঞ্জ থেকে আরও বেড়ে গেছে কিনা এদেরকে টেক্কা দেওয়ার জন্য, এবং সেইখানে আপনারা তাদেরকে নিয়ে আসলে বাড়তি কী কাজ করবেন? না, আমাদের বাড়তি কাজ হচ্ছে আমাদের তো ক্যাম্প তো কন্টিনিউ থাকবে, ওদের তো প্রতি বছরে আমাদের প্র্যাকটিসে থাকবে। হ্যাঁ, প্লেয়ারদের মধ্যে একটা কম্পিটিশন থাকাটা ভালো। আপনি বারবার বিদেশি বলতেছেন, আমি কিন্তু বিদেশি বলতে রাজি না। এই কারণে রাজি না, তাদের পূর্ব জেনারেশন তারাও ছোটোকালে এখানে ছিল, পরবর্তীতে তারা বিদেশে সেটেল হয়েছে, ব্লাড কিন্তু বাংলাদেশি, নতুবা কিন্তু আমরা বলতে পারতাম না। ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে কম্পিটিশন করে কেউ যদি আসবে, হ্যাঁ, তার যদি সে সব কিছুতেই আপনাকে কম্পিটিশন থাকে, তারপরে তাদেরকেও আমরা বলবো যে তোমরা আমাদের লিগ খেলো, তোমরা আমাদের লিগেও তোমরা পারফর্ম করে তোমরা তোমরা আমাদের ন্যাশনাল টিমে আসতে পারো, এতে তো কারো কিছু বলার নাই। তো আমরা চাই যে আপনি যেটা বলছেন যে আমাদের জন্য কষ্ট করতে না, প্লেয়ারদের ভিতরেই একটা স্পিরিট থাকবে আলাদা। আপনি দেখেন যে এই যে ইন্ডিয়াতে যে ন্যাশনাল টিমটা খেললো, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে, আলহামদুলিল্লাহ আমরা হয়তো জয় পাই নাই, কিন্তু আমাদের জয় পাওয়ার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু আমাদের প্লেয়াররা যথেষ্ট এফোর্ট দিয়েছে। কেন দিয়েছে? তারা বুঝতে পেরেছে যে আমাদেরকে এখন টিকে থাকতে হলে আমাদেরকে ফাইট দিতে হবে, তারা সেই ফাইটটা দিয়েছে। আমি মনে করি নিচের যারা এখন আছে, আপনি দেখেন কিছুদিন আগেও কিন্তু
মোহামেডান বসুন্ধরা খেলা হয়েছে, আমাদের লোকাল প্লেয়াররা কিন্তু অনেক ভালো খেলেছে, বিশেষ করে লেফট ব্যাক, রাইট ব্যাক, এবং আমাদের যে স্টপার ছিল ন্যাশনাল টিমে খেলেছে, সেটার নাম কি, এই যে হ্যাঁ আমাদের স্টপারটা ন্যাশনাল টিমে রেগুলার খেলেছে, তপু তপু, হ্যাঁ সেও খুব ভালো খেলেছে। এখন সেও বুঝতে পারতেছে যে আমি ন্যাশনাল টিমে ইন করেছি, প্রথম সে ইন করেছে, হ্যাঁ তপু বর্মন উঠে যাওয়ার পরে তাকে স্টপারে নিয়ে আনা হয়েছে। তো সে যে খেলা খেলেছে, এবং আমি তো নিজে মাঠে বসে ইন্ডিয়াতে খেলা দেখেছি, ওই তো আমাদের সাথে আমাদের প্রেসিডেন্টও ছিল, হ্যাঁ আমরা খুব প্লিজ, সে বুঝতেই দেয় না যে তপু বর্মন মাঠ থেকে উঠে গেছে, হ্যাঁ সে সুন্দর মতো খেলে বের হয়ে আসছে। এবং এখন আমাদের লোকাল প্লেয়ারদের ভিতরে কিন্তু খুব একটা ভালো একটা স্পিড আসছে, যার জন্য এখন আগে মানুষ কিন্তু বিপিএলে কিন্তু দর্শক কম হতো, এখন কিন্তু দেখেন আপনি বিপিএলে কিন্তু প্রচুর দর্শক হচ্ছে, বিকজ ফুটবল কিন্তু এখন মানুষ হ্যাঁ দেখতে চাচ্ছে আগের জায়গায়। সেটার একটা নমুনা আমি আপনাকে দিই, বাংলাদেশ এবং ইন্ডিয়া যে খেলাটা হয়েছে, আপনি দেখেন সারা দেশে কিন্তু বড় স্ক্রিন লাগিয়ে কিন্তু হাজার হাজার দর্শক দেখেছে। এটা লাস্ট আপনারা কবে দেখেছেন আমি জানি না, অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ ক্রিকেট হলে আপনারা এই জিনিসটা দেখতে পান, আজকে ফুটবলের এই জোয়ারটা এসেছে ডিউ টু দিস। আমাদের যে তাবিদ আওয়ালের নেতৃত্বে যে কমিটি এসেছে, তারা অঙ্গীকারবদ্ধ, ইনশাল্লাহ আমরা কাজ করে যাবো, সামনে ফুটবলকে ইনশাল্লাহ আরও এগিয়ে নিয়ে যাবো। আমরা একেবারে শেষ সময় চলে এসেছি। টিটু ভাই, আপনার কাছে একটা শেষ প্রশ্ন আমি করতে চাই, ছোট করে জানতে চাই যে মানসিক হেলথের কথা বলছিলেন, আমরা বেশ কয়েকটা সংবাদ শিরোনাম দেখেছি অনেক জায়গায়, ফাহমিদুলের প্রশংসা বারবার চলে আসছে এই কারণে যে দেশি ফুটবলারদের সাথে ফাহমিদুলের সাথে একটা, আমি শিওর না, কয়েকটা জায়গায় নিউজ হয়েছে। এই জায়গায় আসলে নার্সিং করার জায়গাটা আছে কিনা ফুটবলারদেরকে, যে না আমরা একই বাংলাদেশি সবাই, এই জায়গাটায় নার্সিং করার জায়গাটা আছে কিনা? না, এটা তো আসলে আমাদের শুরু হয়েছে, এবং হামজা একটা বড় রোল মডেল হতে পারে যে সে কীভাবে টিমের সাথে মানালো নিজেকে। সবাই ওর প্রশংসা করেছে যে ভেরি ইজি গোয়িং, সবার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক। তো একটা রোল মডেল থাকলে তখন দেখা যায় এটা কাজ করতে ইজি, এবং এটা হচ্ছে পুরোটাই তো টিম ম্যানেজমেন্টের উপর আসবে যে কীভাবে একটা টিমকে ইউনিটি আনা বা টিমের মধ্যে কোহিশন তৈরি করা, ওই জিনিসগুলি আসলে এর মধ্যে থাকবে। এবং প্লেয়ারদের আমাদের প্লেয়ারদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে জরুরি, যে প্লেয়াররা কিন্তু চায় যে বিদেশে যদি কোনো ওরকম কেউ আসে, তারা যদি জামাল ভুঁইয়া কীভাবে ঢুকলো, তারেক কাজী কীভাবে ঢুকছে, তো এইভাবে আমরাও চাই যে ওরকম কোয়ালিটি প্লেয়ার এসে আমাদের টিমকে হেল্প করুক। তো ওইটাতে আমার মনে কোনো সমস্যা থাকবে না, এবং হামজাকে আমি বলবো যে একটা রোল মডেল হিসেবে আমরা দেখাতে পারি যে লুক এট হিম। নিশ্চয়ই আমরা যেটা আলোচনা করছিলাম যে আসলে সাফ অনূর্ধ্ব-19 বাংলাদেশ কেমন করবে, এবং যে দেশি বিদেশি বা প্রবাসীদের নিয়ে একটা বৈষম্য হচ্ছে বা আলোচনা ছিল বাইরে, সেটাও নিশ্চয়ই আজকে অনেকটা খোলাসা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ছিলেন। খেলার আড্ডায় আজকের মতো এটাই ছিল। ডিবিসির সঙ্গে থাকুন।